নমস্কার বন্ধুরা। আজকে আমরা তো ফিজিওথেরাপিস্ট, তো ফিজিওথেরাপি আমার চ্যানেলের নাম বিকাশ সেন্সেশন পেন ম্যানেজমেন্ট ক্লিনিক। তো বিকাশ বিশ্বাস আমার নাম। তো আজকে আমরা আলোচনা করব যে প্রদাহযুক্ত সন্ধিবাত, মানে প্রদাহযুক্ত রিওম্যাটিক আর্থারাইটিস। তো আমাদের সকলেরই জেনে রাখা ভালো যে রিওম্যাটিক আর্থারাইটিস কী কী কারণে হয়, কেনই বা হয়, রোগটাকে কী বলে। কারণ আমরা তো ফিজিওথেরাপিক্যালি এইসব ট্রিটমেন্ট করি। এবার আমাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাদের দর্শক আছেন সবাই জানতে সবাই সবারই জেনে রাখা ভালো যে প্রদাহযুক্ত সন্ধিবাত বা রিওম্যাটিক আর্থারাইটিস কাকে বলে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রদাহযুক্ত সন্ধিবাত। তো প্রদাহযুক্ত সন্ধিবাত আমরা বুঝবো কীভাবে? প্রদাহযুক্ত সন্ধিবাত আমাদের বুঝতে গেলে দেহের সমস্ত অজানা কারণে, মানে দেহের সমস্ত সন্ধি যেসব আছে অজানা কারণে যদি দীর্ঘদিন ধরে প্রদাহ চলে, মানে সন্ধিগুলো আমাদের জয়েন্ট, যেমন কনুইয়ের জয়েন্ট, হাড়ের যে কোনো হাঁটুর জয়েন্ট, যে কোনো জয়েন্টে যদি আমাদের ব্যথা হয়, অজানা কোনো কারণ নেই, অকারণ নেই, ব্যথা, একটু জ্বর ভাব, বা সন্ধির কার্যক্ষমতা কমে গেছে, সন্ধি বিকল হয়ে গেছে, সন্ধির কর্মক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা রিওম্যাটিক আর্থারাইটিস বলতে পারি। দেহের সমস্ত সন্ধি অজানা কারণে যদি প্রদাহিত হতে থাকে, জ্বর হয়, দীর্ঘদিন ধরে প্রদাহ চলতে থাকে, সন্ধির বিকলতা বা কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, সেই প্রদাহকে রিওম্যাটিক আর্থারাইটিস, আর জ্বরকে আমরা রিওম্যাটিক ফিভার বলতে পারি। তা আমাদের সকলের জানা হলো ব্যাপারটা যে রিওম্যাটিক আর্থারাইটিস বা রিওম্যাটিক ফিভার, যারা মেডিকেল কনসার্টে আছে তারা তো জানেনি, আমাদের ডাক্তারবাবুরা তো জানেনি, কিন্তু আমার যেসব দর্শকরা আছে তাদের যাতে সুবিধা হয় রিওম্যাটিক আর্থারাইটিসটা কী, এরকম আমি এরপর থেকে আজকে সেশন শুরু হচ্ছে। সেশনের পর থেকে সন্ধিবাত, কটিবাত, বাতের পুরো সেশনটা আমরা কমপ্লিট করব। আজকে প্রথম দিন আমরা শুরু করছি প্রদাহযুক্ত সন্ধিবাত। তো প্রদাহযুক্ত সন্ধিবাত, তো আমরা বললাম দেহের সমস্ত কারণ অকারণে অজানা জানা কারণে যদি প্রদাহ হয় বা জ্বর হয়, সন্ধির বিকলতা বা কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, রিওম্যাটিক আর্থারাইটিস। আর রিওম্যাটিক জ্বর যে হয় তাকে রিওম্যাটিক ফিভার বলে। কঙ্কালতন্ত্র, এগুলো আক্রান্ত হয় কোন কোন জায়গায়? কঙ্কালতন্ত্র, হৃৎপিণ্ড, রক্তবাহ, স্নায়ুতন্ত্র, লসিকা, স্নায়ুতন্ত্র, লসিকা, রক্ত প্রভৃতি এই রোগের ফলে আক্রান্ত হয়। আক্রমণের বয়স কী হতে পারে? আমাদের 30 থেকে 70-এর মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়, তবে তার নিচেও অল্প সংখ্যক দেখা যেতে পারে। যে একদম যে 30 থেকে 70-এই হবে এরকম কোনো যুক্তি নেই। 30 থেকে 70-এর মধ্যে বেশি দেখা যায়, আর তার নিচে অল্প সংখ্যক দেখা যায়। পুরুষের থেকে মহিলারা বেশি আক্রান্ত হয়, পুরুষের থেকে মহিলারাই বেশি আক্রান্ত হয়। এই রোগ অনেক ক্ষেত্রে বংশগত কারণে বা বংশগতভাবে হতে দেখা যায়। মানে এই রোগের কারণ বংশগত, মানে কি আমাদের দেখা যায় যে বাবার ছিল, এইসব কারণে মায়ের ছিল, এইসব কারণেও হতে দেখা যায়। এবার মানে দেখা যায় রোগের কারণটা কী কী কারণে হয়েছে? অতিরিক্ত আমিষ ভোজন, ঠান্ডা লাগা, পৌষ্টিকতন্ত্রের রোগে ভোগা, অত্যাধিক পরিশ্রম প্রভৃতি এই রোগের সৃষ্টি বলে অনুমান করা যায়। সবই অনুমান করা যায়, কনফার্মলি কিছু বলা যাবে না, যতক্ষণ না চেক আপ হবে কনফার্মলি বলা যায় না। অতিরিক্ত আমিষ ভোজনও হতে পারে, ঠান্ডা লাগাও হতে পারে, পৌষ্টিকতন্ত্রের রোগে ভোগাও হতে পারে। এই রোগের লক্ষণগুলো কী কী, আমরা কি দেখে বুঝবো যে রোগের লক্ষণ কী কী আছে? দেখবেন কবজি, কনুই, সন্ধিসহ বিভিন্ন সমস্ত বড় বড় সন্ধিগুলো ফুলে ওঠে এবং প্রদাহ হতে থাকে, মানে ব্যথা হতে থাকে। সন্ধিগুলো যেমন কবজি, কনুই, হাঁটু, বিভিন্ন সন্ধি ফুলে ওঠে, ব্যথাও হতে পারে। সঙ্গে জ্বর দেখা যায়, ক্ষুধামন্দা হয়, রক্ত অল্পতা হতে পারে, কর্মক্ষমতা কমে থাকতে পারে, কমতে থাকে, মানে যেখানে ব্যথা হবে সেখানে তো কর্মক্ষমতা কমই থাকবে। সকালে সন্ধিগুলো স্টিফ হয়ে যায়, সকালবেলা সন্ধিগুলো দেখবেন স্টিফ, আড়ষ্ট হয়ে যায়, অর্থাৎ শক্ত বা আড়ষ্ট ভাব লক্ষ্য করা যায়। তারপরে হৃদ আবরক, ঝিল্লির প্রদাহ হতে পারে। রোগের লক্ষণ কীভাবে আমরা পরীক্ষামূলকভাবে আমরা বুঝতে পারবো? ডক্টরবাবুর কাছে দেখালে আমরা তো পরীক্ষামূলক বুঝতেই পারবো। আর তাছাড়াও আমাদের নর্মালি ইএসআর একটু বেড়ে যায়, হিমোগ্লোবিন একটু কমে যায়,
আরএফ ফ্যাক্টর মানে রিওম্যাটিক ফ্যাক্টর বা এসোট্রাইটা একটু বেশি হয়, এসোট্রাইটা পজিটিভ হয়, আরএফ ফ্যাক্টর একটু বেশি হয়। এইগুলো রোগ মানে এইগুলো দেখে বোঝা যায় যে যে রোগটা হয়েছে আপনার। এগুলো ডাক্তারবাবুরা টেস্ট করে নেবে। আরএফ ফ্যাক্টর আর হিমোগ্লোবিন, ইএসআর এগুলো বেড়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়। সঙ্গে আমরা যদি এইগুলো থেকে নিষ্কৃতি পেতে চাই, আনুষঙ্গিক তো ডাক্তারবাবুরা লিখেই দেন ফিজিওথেরাপি মাস্ট, ফিজিওথেরাপি করতেই হবে। আর তাছাড়া আনুষঙ্গিক কিছু চিকিৎসা আছে বা ঘরে কিভাবে থাকবো তারা নিয়মাবলী আছে। রোগীকে প্রথমে কিছুদিন বিশ্রামে থাকতে হয়, শুষ্ক ঘরে বাস করতে হয়, গরম জলে স্নান করতে হয়। এইগুলো মাস্ট মেনে চলতে হবে যাদের রিওম্যাটিক আর্থারাইটিস আছে। তারপরে রোগের লক্ষণ একটু হ্রাস পায় তখন হালকা ব্যায়াম, নিয়মিত সাঁতার কাটা প্রভৃতি উপকারী। দুপুরে ভাত বা রুটি খেতে হবে, দুপুরে ভাত রাতে রুটি খেতে হবে, এইগুলো একটু মেনে চলতে হয়। এছাড়া সবুজ শাকসবজি, সুমিষ্ট ফল যদি সুগার না থাকে, আর ঘোল, ছানা, মাখন প্রভৃতি খাওয়া চলবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ প্রভৃতি কম খেতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এগুলো একটু কম খেতে হয়। তো এটা হচ্ছে প্রদাহযুক্ত সন্ধিবাত বা রিওম্যাটিক আর্থারাইটিস। তো রিওম্যাটিক আর্থারাইটিস সম্বন্ধে আমি সকলকে বোঝাতে পারলাম কতটা জানি না। আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন এবং শুনলে অনেকটা বুঝতে পারবেন। আর নিজেদের বেসিক ঘরোয়া একটা আইডিয়াও তৈরি হয়ে যাবে যে সন্ধিবাত বা রিওম্যাটিক আর্থারাইটিস কাকে বলে, রিওম্যাটিক আর্থারাইটিস হলে কি কি করা উচিত। রিওম্যাটিক আর্থারাইটিস হলে ডাক্তারবাবুকে দেখালে তিনি তো এক্স রে করতে বলবেন, সেই এক্স রেতে সন্ধির অস্বাভাবিকতা লক্ষ্য করা যাবে। তারপরে যদি ডাক্তারবাবু দেখেন যে সাইনোভিয়াল ফ্লুইড টেস্ট করলে দেখা যাবে ডব্লিউবিসি বৃদ্ধি পেয়েছে, আর রং হলুদাভ, ভিসকোসিটি কম হয় এবং খোলা হয়। তো এইগুলো কি বলুন তো ডাক্তারবাবুর ব্যাপার, কিন্তু আপনাদের মেন ব্যাপারগুলো যে যে কী করে মানে সন্ধিবাত বা ঘরে বসেই ধরতে পারবেন যে আমার রিওম্যাটিক আর্থারাইটিস হয়েছে, তার লক্ষণগুলো কি আপনি নিজের সাথে মেলাতে পারেন। আমাদের ভিডিওটা দেখে দেখবেন কতটা মানুষের সুবিধা হয়, কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও দেখে কারোর মানে কেউ দেখে উপকারিত হয় তাহলে একটা কমেন্টে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।